আসছো? আজওয়া নুসরাত, আজওয়া নুসরাত তোমরা আসছো? আজওয়া নুসরাত শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ না? আজওয়া নুসরাত তোমরা আচ্ছা যাই হোক শুনতে পাচ্ছ না, তাহলে কি করবো? আচ্ছা যাই হোক, এখন আমরা চলে যাব। আচ্ছা, এগুলো আমরা তো বুঝিয়ে করে বলার দরকার নাই। ওকে ওকে, এখান থেকে আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা প্রথমে তোমাদেরকে দিয়ে পড়াবো, দেখি আমরা কতটুকু আগাতে পারি। আমাদের এমন না যেটা একদিনে শেষ হয়ে যাবে, আমাদের রিমিডিয়াল ক্লাস হয়তো আমরা কয়েক সপ্তাহ নিতে হইতে পারে। ন্যারেশনটা তোমরা যেহেতু প্রবলেম আছে, আমরা কয়েক সপ্তাহ মিলেও নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তো প্রথমে আমরা কার কাছে যাই? যেমন ধরো পুষ্পিতাকে শুনতে পাচ্ছ? পুষ্পিতা? জি স্যার। ওকে পুষ্পিতা, এই জায়গা একটু পড়ে শোনাও তো। এই জায়গাটা, এই যে এই জায়গাটা থেকে এই পর্যন্ত একটু পড়ে শোনাও। এই যে আমি দেখাচ্ছি, এই জায়গাটা একটু পড়ে শোনাও, এই জায়গাটা, এই অংশ। বলো। স্যার পড়বো? হ্যাঁ পড়ো। ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি বক্তার ভাষা সম্পূর্ণরূপে তার নিজের ভাষায় ব্যক্ত করাকে ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি বলা হয়। রিদিতা says I am going to ঢাকা tomorrow. ডিরেক্ট স্পিচ। রিদিতা বলে আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি। নোট, ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তিকে সবসময় ইনভার্টেড কমা মধ্যে রাখা হয়। ঠিক আছে, চমৎকার। এতটুকু কি কারো কোনো সমস্যা আছে? প্রাচী বুঝতে পারছো? ডিরেক্ট স্পিচটা সবসময় কি করতে হয়? একটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়, তাই না? বক্তা যে কথাটা বলে ওই কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখে, এটা হচ্ছে স্পিচটা তোমার। আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেটাতে বক্স করলাম। আচ্ছা, তারপরে এটাকে রিপোর্টিং ভার্ব বলে। যেমন ধরো বলা আছে রিপোর্টিং ভার্ব, ব্যক্তি যে ক্রিয়া দিয়ে ব্যক্ত শুরু করে সেই ক্রিয়াকে বলা হয় রিপোর্টিং ভার্ব। যেমন রিদিতা স্যাজ আই এম গোয়িং টু ঢাকা টুমরো, এখানে এই স্যাজটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে মনে রাখা প্রয়োজন, ন্যারেশনকে ডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্ব অনুযায়ী কিন্তু রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয়, তাই না? কারণ আমরা জেনেছি, তোমরা তো পড়েছো যে এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, যেমন সেসটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, নরমালি প্রেজেন্ট টেন্স থাকে না। তোমরা প্যাসেজ নারেশনে সবসময় কোন টেন্স দেখছো? সেসটা কোন অবস্থায় থাকে বলো তো? পাস্ট টেন্স থাকে। এখানে সেজের জায়গায় থাকে কি থাকে? সেড থাকে। এক্স্যাক্টলি, সেড উচ্চারণটা হচ্ছে সেড, এখানে আমাদের সেড থাকে। তো এটা হচ্ছে তোমরা ম্যাক্সিমাম সময় পাস্ট টেন্সেই থাকে প্যাসেজ নারেশনে। তারপর এটা জেনে রাখলা, জেনে রাখলে তো ভালো, যেটা প্রেজেন্ট টেন্সও থাকতে পারে, ফিউচার ফিউচার টেন্সও থাকতে পারে। তো ওই ওই অনুযায়ী তোমরা আমরা ইয়া করব আর কি, ওই অনুযায়ী আমরা দেখব। তবে আমি যেটা বললাম, ভয়ের কোনো কারণ নেই, তোমাদের পরীক্ষাতে পাস্ট টেন্স থাকারই সম্ভাবনা বেশি। তো পাস্ট টেন্স যখন থাকবে তখন পুরো ভিতরে যে ইনভার্টেড কমা থাকবে তার একটা পরিবর্তন ঘটবে। তাহলে পরিবর্তনটা কোন টেন্স থাকলে কি পরিবর্তন হয় সেটা আমরা শিখব। আচ্ছা, ও একটা যেখানে কি বলছে, রিপোর্টিং স্পিচে ইনভার্টেড কমার মধ্যে থাকাটি বাক্যটি রিপোর্টিং স্পিচ বল। ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়াও, আমাকে কল আসছে। হ্যালো আদম, হ্যাঁ সুমম বলো। আচ্ছা ঠিক আছে, রেকর্ড করছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আদাব। ঠিক আছে, তারপরে আমরা এতটুকু কি কারো কোনো বুঝতে সমস্যা আছে এতটুকুর মধ্যে? ভালো তো, কারো কোনো সমস্যা আছে? নাই।
আচ্ছা, শুভ কি শুনতে পাচ্ছ? শুভ? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা একটা রিপোর্ট মানে ডিরেক্ট স্পিচের কয়টা অংশ পেলাম? স্যার দুইটি। ওকে, কি কি অংশ? স্যার রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ। না, রিপোর্টিং স্পিচ না, রিপোর্টেড স্পিচ। কি বলছি? রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ। শুধু মানে স্পিচ এত মুখস্থ রাখার তো কিছু নাই, স্পিচ বুঝে মনে থাকলেই হবে, তাই না? এটা স্পিচ থাকবে। ওকে, যাও, ধরে নিলাম তোমারটা স্যার। খুব একটা ভুল হয়েছে, যাও, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখতে হবে স্পিচ একটা থাকে, আর স্পিচ আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে ভার্ব। কে কার উপর ডিপেন্ড করে বলো তো? তো কে কার উপর নির্ভর করে? জি স্যার। কে কার উপর নির্ভর করে? স্পিচ রিপোর্টিং ভার্বের উপর নির্ভর করে, নাকি রিপোর্টিং ভার্ব স্পিচের উপর নির্ভর করে? স্যার স্পিচ রিপোর্টিং ভার্বের উপর নির্ভর করে। এক্স্যাক্টলি, স্পিচ রিপোর্টিং ভার্বের উপর নির্ভর করে। আমরা জানি যে পাস্ট টেন্স যদি হয় রিপোর্টিং ভার্বটা, তাহলে ওটার টেন্সের পরিবর্তন হবে, রাইট? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু এগুলো ক্লিয়ার করি, আমরা আস্তে আস্তে যাব। আমাদের কিন্তু আজকের মধ্যেই যে তোমাদের রিমিডিয়াল ক্লাস শেষ হয়ে যাবে ব্যাপারটা এরকম। তোমরা ভালো করে মোটামুটি বুঝা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ক্লাসটা চালাবো। তারপরে আমরা এমন না যে একদম তোমরা খুব ভালো পেরে যাবা। যদি পারতাই তাহলে একদম 9-10ও এটা থাকতো না, ইন্টারমিডিয়েটও থাকতো না। ইন্টারমিডিয়েটও তো অনেকে ভুল করে। তারপর আমরা চেষ্টা করবো যতটুকু পারা যায়। তারপর আমরা আবার রিভিশনে যখন যাব তখন তোমরা আরো ভালো বুঝতে পারবে। আচ্ছা, তারপর আমাদের যদি স্পিচ চেঞ্জ হয়, আর ইনডাইরেক্ট স্পিচে তো কোনো অংশ থাকে না, পুরোটাই একটা অংশ। আচ্ছা, তো এখানে যেমন তোমাদের একটা উদাহরণ দেখাই। এখানে কি বলছে? এখানে বলছে, দেখো, এটা আসতেছে না কোনো আমার, হ্যাঁ অ্যানোটেশন আসছে। আচ্ছা, এখানে দেখো ডিরেক্ট স্পিচ। মেহেদি সেজ আই উইল কাম টু দ্য পার্টি। মেহেদি বললো যে আমি পার্টিতে আসব। এখন হয়ে গেল মেহেদি সেজ দ্যাট হি উইল কাম টু দ্য পার্টি। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু টেন্সের পরিবর্তন হয় না, আই উইল কাম টু দ্য পার্টি হয়ে গেছে হি উইল কাম টু দ্য পার্টি। কিন্তু একটা জিনিস পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে প্রোনাউনের যে পরিবর্তন হয়েছে, আই হয়ে গেছে এখানে হি। কারণ এখানে আইটাই হচ্ছে মেহেদি, তাই না? এখন টেন্সের কেন পরিবর্তন হলো না? উইলকাম কেন উইলকামই হলো? কে বলতে পারবে? এক্স্যাক্টলি, সেইজ আছে। এখানে যদি পাস্ট টেন্স থাকতো, সেইড থাকতো, তখন উল্টা হয়ে যেত উড, পাস্ট টেন্সে পরিবর্তন হতো। বাহ, তোমরা তো ভালোই পারতেছো। আচ্ছা, এখন আমরা চলে যাব, এবার যদি পাস্ট টেন্সে থাকে তখন তো টেন্সের আমরা পরিবর্তন করব। ওই যে সেজ না থেকে যদি সেট থাকে তখন তো আমরা টেন্সের পরিবর্তন করব, ওটা আমরা জানি। তাহলে এখন চলো কোনটা কোন টেন্স সেটা আমরা একটু জেনে রাখি। এগুলো একটু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং উদাহরণ সহ দেয়া আছে। হ্যাঁ, উদাহরণ সহ দেয়া আছে, আমি একটু তোমাদেরকে দেখাই। যে প্রেজেন্টে যে চারটা, এটা পাস্টের চারটাতে রূপান্তর হয়। প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এই পর্যন্ত এই যে প্রেজেন্টের চারটা যে পাস্টের চারটাতে রূপান্তর হলো, এবং নিচে কিন্তু প্রত্যেকটা আরেকটা করে উদাহরণ দেয়া আছে, ঠিক আছে, যে কিভাবে কি পরিবর্তন হলো। তোমরা সবাই একটু এই জিনিসটা একটু পড়ে নাও, এবং কোনো প্রবলেম থাকলে এই অংশটার মধ্যে উদাহরণে আমাকে একটু বলো যে স্যার আমরা বুঝি না এটা কিভাবে হলো। আমি কোনো সমস্যা নাই, তোমরা একদম নির্ভয়ে কোনো ধরনের লজ্জা টজ্জা বাদ দিয়ে পড়ো, পরে আমাকে জানাও যে স্যার আমি এটা বুঝি। স্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াসলি যে প্রথমেই লিখছে আই ওয়াজ প্লেইং ফুটবল, এটা আই এম প্লেইং ফুটবল হবে না? আচ্ছা, কি বলছে? প্রেজেন্ট আই ওয়াজ প্লেইং ফুটবল, এটা হবে শি ওয়াজ। এক্স্যাক্টলি, মাহি তো ডেঞ্জারাস। দেখো সে কিন্তু এটা ভুল ধরে ফেলছে ওদের, এটা আই ওয়াজ প্লেইং হবে না, কি হবে মাহি? এম স্যার। এক্স্যাক্টলি। এটা কি সবাই বুঝতে পারছো কেন এম হবে?
হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়া বুঝছো? ত্রয়ী বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। ঠিক আছে। পুষ্পিতা, লাবিবা, কুলদীপ? জি স্যার। স্যার ইনডাইরেক্ট স্পিচও ওইখানে শি ওয়াজ প্লেইং ফুটবল, এখানে শি ওয়াজেন্ট না জায়গায় অন্য কিছু তো বসতে পারে। কি হতে পারে বলো তো? তোমার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে শি ওয়াজ হবে, কারণ দেখো আই মানে তো স্বপ্না, স্বপ্না মেয়ের মেয়ের নামই তো হয়, তাই না? তাহলে তো শি হবে না জাহিন? এটা না, শের পরেরটা যে ওয়াজ আছে, ওয়াজ ওটা যদি আমরা ওইটা বদলাই, মানে ওটা যদি ভুল হয়। ও ওটা যদি ওয়াজ থাকতো, ও আচ্ছা তুমি এটা বুঝছি আমি তোমার কাহিনী। হ্যাঁ ওয়াজ যদি থাকতো পাস্ট, ওটা তো তখন পাস্ট কন্টিনিউয়াস হয়ে যেত। পাস্ট কন্টিনিউয়াস হলে তো আমাদের ইয়া মিলবে না, ওটা তো পাস্টের জায়গাতে এখন আমরা আসি নাই, বুঝছো? পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওই নিয়মে এখন আমরা আসি নাই, বুঝছো? রাইট? ওকে স্যার। আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছি। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, নিয়মটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে আমাদের তো উদাহরণ প্রেজেন্ট কন্টিনিউয়াসলি দিবে, তাহলে আই ওয়াজ প্লেইং তো পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, এটা হবে, এটা যাবে আই এম প্লেইং ফুটবলে হবে। তারপরে ওকে, আর কারো কোনো ঝামেলা মনে হয় সবার পড়া হয়ে গেছে? ওকে, সবাই কি পড়ছো? আরিশা, সমাজপতি, সাবরি, কাশফিয়ান, জি স্যার। পড়েছো এই অংশটা? সমাজপতি পড়ছো? জি স্যার। সমস্যা? না। ওকে, আরিশা কোন সমস্যা বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আরিশা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে? পাস্ট পারফেক্ট। না না, পাস্ট কন্টিনিউয়াস। স্যার বলতেছি স্যার পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, মানে প্রেজেন্টের চারটা পাস্টের কোন চারটাতে পরিণত হবে, রাইট? মনে থাকবে? কই সে কি নাই পৃথিবীতে? আরিশা? আচ্ছা, আরিশা তাহলে মনে হয় নাই। আচ্ছা, এবার আসো আমরা চলে যাব হচ্ছে পরের অংশে। পরের অংশ হচ্ছে পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট হইলে হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হইলে হয়ে যাবে কি লেখছে? পাস্ট ইনডিফিনিট লেখছে কেন? ভুল লেখছে। পাস্ট পারফেক্ট হবে না? এক্স্যাক্টলি, ওটাগুলো সব ভুল লেখছে ওরা, পরের অংশগুলো ধরো আমি ঠিক করতেছি। পাস্ট পাস্ট আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনো চেঞ্জ নাই, পাস্ট কন্টিনিউয়াস তো চেঞ্জ আছে, পাস্ট পারফেক্টের কোনো চেঞ্জ নাই। আল্লাহ, এটা কি লেখছে উল্টাপাল্টা। ওকে দাঁড়াও, আমি তোমাদেরকে নিজেই লিখে দেই তোমাদেরকে, সবাই একটু ভালো করে এই জিনিসটা লিখে নাও। যদি থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে কি হবে যারা জানো বলো? পাস্ট পারফেক্ট। এক্স্যাক্টলি, Past perfect. পাস্ট পারফেক্ট। ঠিক আছে, আর যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস? পাস্ট Past পারফেক্ট perfect কন্টিনিউয়াস। Past perfect continuous. এক্স্যাক্টলি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট। আচ্ছা, তাহলে আমাদের আসলে এখন যদি তোমাদের কারোর টেন্সে প্রবলেম থাকে তাহলে কিন্তু সমস্যা। টেন্সে প্রবলেম থাকলে কিন্তু তোমরা অনেকেই পারবে না, সেই জন্য টেন্সে ভালো প্রবলেম থাকলে তোমরা ভালো করে টেন্সটা পড়ে ফেলবা, টেন্স তো ছোটবেলা থেকে পড়ে আসতেছো।
ঠিক না? ওটা তো আর আমাকে বোঝানোর দরকার নেই। তারপরেও তোমাদের যদি টেন্সে কোনোটাতে ঝামেলা হয় যে স্যার এই টেন্সটার স্ট্রাকচারটা আমার মনে থাকে না, আমি কিভাবে মনে রাখবো, ওরকম যদি কোনো প্রবলেম থাকে আমাকে বললো, তাহলে আমি তোমাদেরকে হেল্প করবো। আচ্ছা, তো যেটা হলো পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট থাকলে কি হবে? তার চেঞ্জ হবে না। পাস্ট পারফেক্ট থাকবে। পাস্ট পারফেক্টই হবে। এটা হচ্ছে নো চেঞ্জ এনসি, মানে নো চেঞ্জ অফ টেন্স। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এটাও চেঞ্জ হবে না। নো চেঞ্জ। এক্স্যাক্টলি এটারও নো চেঞ্জ অফ টেন্স। এই দুইটা এই জিনিসগুলো সবাই এখন বুঝতে পারছো নিশ্চয়ই, তাই না? তাহলে এখন চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন পাস্ট যে দুইটা চেঞ্জ আছে, এই দুইটা চেঞ্জের গুলোটাই দেখি। যেগুলো চেঞ্জ নাই সেগুলো তো দেখে লাভ নেই। যেমন ধরো হি স্যাড টু মি, I was টা একটু কঠিন আছে, একটু বাদ দিই। যেমন ধরো I went to your house, I went to your house. Okay, I went to your house. Okay, আমাকে কে বলবে? আমাকে বলবে অপূর্ব, বলো তো এটা কি হবে আনসার? জি স্যার। কি হবে অপূর্ব? স্যার এটা হবে স্যার হি সেড টু মি দ্যাট হি ওয়েন্ট He said to me that he went. কেন he went? আমি কি বলছি? টু মাই হাউস। পাস্ট ইনডিফিনিট থাকলে কি টেন্স আনতে বলছে তোমাকে? স্যার হি হ্যাড হ্যাঁ, he had, তারপর কি বলবা? gone to my house. Exactly, gone to my house. It gone to my house. এটা কে কে বুঝে নাই? একদম একদম লজ্জা শরমের মাথা খেয়ে আমাকে বলো, কোনো লজ্জা পাওয়ার দরকার নাই, আমি কি হেল্প করবো। কেউ কি আছে বুঝে নাই এটা? আচ্ছা, সবাই মনে বুঝছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমরা আরেকজনের কাছে যাব। এখন ধরো আই ওয়েন্ট টু হাউস, টু ইয়োর হাউস না লিখে যদি থাকতো আই ওয়াজ গোয়িং টু ইয়োর হাউস, আমি তোমার বাড়িতে যাচ্ছিলাম, এটার তাহলে কি পরিবর্তন হবে? আমি কাকে জিজ্ঞেস করব? আমি 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 জাহিনকে জিজ্ঞেস করি। জাহিন বলো তো কি পরিবর্তন করব তাহলে? জাহিন, স্যার আমি বলি, বলো। he said to me that he had been going to my house. এক্স্যাক্টলি, ওয়াজটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না হ্যাড বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড বিন, গন হয়ে যাবে গোয়িং টু স্কুল। জাহিন এবার বুঝছো না বুঝে নাই? জাহিন, আচ্ছা জাহিন বুঝে নাই, সম্ভবত নেটওয়ার্কে মনে হয় ঝামেলা। জাহিনের কি নেটওয়ার্কের ঝামেলা? আচ্ছা, আসলে মানে জাহিনের সত্যি সত্যি নেটওয়ার্ক ঝামেলা। ও এখন দেখি ইয়াতেই নাই, মিটিং এ নেই। আচ্ছা ঠিক আছে, এখন সাবরি এগুলো কি বুঝতে পারছো? यस স্যার। ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে। এখন ফিউচারের ক্ষেত্রে খুব মজা, ফিউচার ক্ষেত্রে তোমাদের কিচ্ছু দেখবা না, আমি বলে দেই। ফিউচারের ক্ষেত্রে খুব মজা হচ্ছে, আজবা নুসরাত তোমরা কি বুঝতে পারতেছো কাহিনী? আজবা নুসরাত, ওকে। তো আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে এখন ফিউচারের ক্ষেত্রে, ফিউচার খুব মজা, যাই থাকুক ফিউচারে তো থাকবে কি, হয় উইল থাকবে না শ্যাল থাকবে, তাই তো?
আমরা জাস্ট কি দিয়ে দিব এই জায়গাটা বলো তো, কার মনে আছে শুনি? স্যার উড। হ্যাঁ, উড। আর বাকি যা আছে তাই, টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাই না? যেমন উইল হ্যাভ হয়ে যাবে উড হ্যাভ, তাই তো? আর শেল থাকলে উড দিব। সব হয়ে যাবে উড, কারণ শ্যাল শুড মানে হচ্ছে আরেক জিনিস, শুড মানে হচ্ছে উচিত, বুঝছো? যেমন আমি যদি বলি আই শ্যাল গো, আই শ্যাল গো, এটার কি পাস্ট টেন্স আই শুড গো নাকি বলো তো? আই শুড গো মানে কি আগে আগে আমি যাইতাম, নাকি আই শুড গো মানে আমার যাওয়া উচিত? বলো তো। কে আমাকে প্রশ্ন করছিল যে শুটের ব্যাপারটা? স্যার আমি করছি। নাম কি, লাবিবা? নাম নুসরাত? স্যার আমি আরিশা। ও আরিশা, সরি। হ্যাঁ, তোমাদের নাম আসলে আসতেছে না তো সামনে, এই জন্য। তো আরিশা, কি জানি তোমাকে বলতেছিলাম, তুমি কি এখন বুঝছো ব্যাপারটা? জি স্যার বুঝছি। ঠিক আছে। কারণ শুডের অর্থ হচ্ছে আলাদা, শুডের অর্থ একদমই আলাদা, ঠিক আছে? ওটা দিয়ে হবে না। আচ্ছা, তারপরে হইলো আমাদের ফিউচার গুলো, তাহলে টেন্সের যে ব্যাপারগুলো আমাদের শেষ, আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাব পরের অংশে, ন্যারেশন এক্সপ্রেশনস রুল বাংলা। আচ্ছা, ওকে। আরেকটা জিনিস হচ্ছে মাস্ট থাকলে আমরা হ্যাভ টু দিব। আচ্ছা, চিরন্তন সত্য হলে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটা একটু বুঝতে হবে। যেমন এ লিটল, দ্য টিচার স্যাড এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অফ নেচার, তাহলে এটা চিরন্তন সত্য, অল্প বিদ্যা সবসময় ভয়ঙ্করী। তাই এটা যদিও ইজ আছে, ইজ ইজি থাকবে, এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, চিরন্তন সত্যের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর মাস্ট থাকলে মাস্টের জায়গায় হ্যাড টু দিতে হয়। তারপরেও কিছু কিছু মাস্ট আছে এগুলো হ্যাড টু না, ওগুলো মাস্ট মাস্টই থাকে, যেমন যেটা কখনোই পরিবর্তন হয় না। যেমন যদি বলি উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, এটা সবসময় উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, এটা কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে এবার যে ডিরেক্ট আই মাস্ট, এটা তো লিখলাম। ডিসক্রিপশন ন্যারেশনের রিপোর্টিং ভার্বের পূর্বে ক্যান মে থাকলে এটা তো আর বুঝছো, ক্যানের জায়গায় কুড এবং মেয়ের জায়গায় মাইট হবে, এটা সমস্যা নেই, এটা আমরা বুঝছি, আমাদের এটা কোনো প্রবলেম নাই। আমরা পরটাতে চলে যাই। স্যার প্রবলেম হচ্ছে প্যাসেজ ন্যারেশন, এই যে জোড়া লাগানোর ক্ষেত্রে। আচ্ছা, সমস্যা নেই, এটা আস্তে আস্তে আসতেছি। যেমন কালকে আমাদের কার জন্য আমি পড়াইলাম, ওই যে যখন পরীক্ষা নিলাম দেখলাম ইন্ট্রোগেটিভের দুইটা সেন্টেন্সই ভুল করছে। অবশ্য আমার উচিত ছিল কার কি প্রবলেম হয়েছিল ওই দিন, ওটা একটু লিখে রাখা খাতার মধ্যে, তাহলে আমরা ইয়া হইতো। আচ্ছা ঠিক আছে, আমরা এক কাজ করি, আমাদের মনে হয় ডিরেক্ট একটা প্যাসেজ ন্যারেশনে চলে যাওয়া ভালো, এবং একজন একজন করে যখন আমরা ধরবো তারপরে মানে বোঝা যাবে যে কার কি প্রবলেম হচ্ছে, তাই না? তখন সেই অনুযায়ী ওষুধ দেওয়া যাবে, তাই না? প্রবলেম দেখে ওষুধ দিতে হবে। প্যাসেজ narration exercise. ওকে, যেমন ধরো এটাকে কপি করা হয় যায়, হ্যাঁ কপি করা যায়। একটা আমি আজকে তোমাদেরকে একদম করে দিচ্ছি নিজের হাতে, তারপরে তোমাদেরকে দেখাইতেছি কিভাবে কি কাহিনী। কোথায় গেল আমার? ওকে, জেএসসি। ওকে, তোমরা কি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, এটাকে একটু বড় করে দিই। ওকে, তারপর একটু বড় করে দাও।
এটা বড় হচ্ছে না কেন? না, না। ওকে, দেখো এখানে প্রথমে আমরা বুঝে নেব। দেখো, হোয়াট আর ইউ ডুইং স্যাড হি টু মি। সে আমাকে বললো যে তুমি কি করছো। এটা হচ্ছে একজন বলছে, সে আমাকে বলছে। আমি একটু ভাগ ভাগ করে ফেলি। I said I was doing my assignment. তারপর হচ্ছে আচ্ছা, I said I was doing. You should play in the afternoon. It will keep you fit. Thank you for your. আচ্ছা, এটা আমি বলছি যে I said আমি আমার অ্যাসাইনমেন্ট করতেছি। তো এটা হচ্ছে সে বলছে, এটা ইনভার্টেড কমা দেয় নাই, ওরা ভুল করছে। You should play in the afternoon. এটা হচ্ছে সে আমাকে বলছে। It will keep you fit. এটা তোমাকে ভালো রাখবে। এটা হচ্ছে সে বলছে। এটা আমি বলতেছি যে হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। তোমার অ্যাডভাইসের জন্য তোমাকে ধন্যবাদ। তাহলে টোটাল ফার্স্ট হচ্ছে সে আমাকে বললো, আমি তাকে বললাম। পরে এখানে না লিখলেও এটা বুঝতে হবে ইনভার্টেড কমার ভিতরে সে আমাকে বলছে, উত্তরে আমি তাকে থ্যাংক ইউ বলছি। ঠিক আছে, আমি তাহলে একদম ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাই দিতেছি, তোমরা বুঝে নাও। আচ্ছা, এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স, তাই না? হি সেড টু মি। আচ্ছা, আমি এক কাজ করি, এগুলোকে কপি, এক কাজ করি, দাঁড়াও, একটা তোমাদের একদম সুবিধার জন্য আমি এটাকে একটা টেবিল আকারে নিয়ে আসতেছি। ভেঙে ভেঙে দেখাই দিব ইনশাআল্লাহ, ভেঙে ভেঙে। তারপরে যদি না পারো তাহলে খুবই দুঃখজনক বিষয় হবে। আশা করি তোমাদের এখান থেকে নেক্সট আরেকটা পরীক্ষায় তোমরা ভালোই করবে। আচ্ছা, কিন্তু একজন হচ্ছে বিশাল চুরি করছে, তোমাদের মধ্যে একটা ছেলে, সে চুরি করে ভালো মার্কস পেয়েছে, কিন্তু আমি জানি সে চুরি করছে, কিন্তু আমি বলি নাই সে চুরি করছে। একজন না, দুইজন চুরি করছে, একজন বিশাল বড় চোর, একজন ছোট চোর। আচ্ছা, যাই হোক, হোয়াট ওয়্যার ইউ ডুইং, এটা হচ্ছে প্রশ্নবোধক। তাহলে হি স্যাড টু মি, এটা কি গেল? হি সেড হি টু মি। হ্যাঁ, প্রথমে আমরা কি বলবো? হি আস্কড মি। প্রশ্ন যদি কখনো করে তাহলে আমরা হচ্ছে বলি। হ্যাঁ, আরিশা বলো, কি বলতে চাও? স্যার আমাদের কি এক্সট্রা ক্লাসের পরে আবার একটা এক্সাম হবে? হ্যাঁ, একটা এক্সাম নিব, মানে তোমরা কতটুকু বুঝলা। তবে এটা এখন না, এটার পরে রিমিডিয়াল ক্লাস কয়েকটা নেওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, মানে আমি বুঝতে চাই যে তোমাদের রিমিডিয়াল ক্লাস নিলে তোমাদের উপকার হয় কিনা। নাহলে তো রিমিডিয়াল ক্লাস নিয়ে লাভ নাই, তাই না? আচ্ছা, স্যার ঈদের ছুটি। ঈদের ছুটি দিব না, ওটা এখন না। রিমিডিয়াল ক্লাস ছুটিতে ছুটির মতনই থাকবে। রিমিডিয়াল ক্লাস পরে, যেমন ধরো ঈদের পরের শুক্রবার হইতে পারে, বুঝছো? শুক্রবার গুলো রেমেডিয়া ক্লাসগুলো কোন কোন দিন হবে? আমরা শুক্রবারই নিব, কি বলো? কারণ অন্যদিন তো আমার খুবই ব্যস্ততা থাকে, বুঝছো? জি স্যার। আচ্ছা, হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। তাহলে আমরা কি করব? এই আস্কড মি এর পরে হোয়াট আছে, হোয়াট একটা ইনভার্টেড কমা, তাই না? তাহলে ইনভার্টেড কমা থাকলে আমরা এটাকে তুলে দিব প্রথমে, এবং ডাব্লিউটাকে ছোট হাতের করে ফেলবো। ডাব্লিউ এর মতনই থাকবে। আর হোয়াট ওয়্যার ইউ ডুইং, হ্যাঁ, তুমি কি করছিলে। তাহলে এটা হচ্ছে কোন টেন্স বলো তো? হোয়াট ওয়্যার ইউ ডুইং, পাস্ট ইন্ডি। পাস্ট কন্টিনিউয়াস। এক্স্যাক্টলি। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্স্যাক্টলি। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে এখানে ইউ বলতে কাকে বোঝাতেছে? আমাকে না? জি স্যার। হ্যাঁ, তাহলে আগে চলে আসবে আই, হোয়াট আই। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস Had নিয়মটা been হচ্ছে doing. হ্যাড বিন। এক্স্যাক্টলি, Been হোয়াট আই হ্যাড বিন ডুইং। doing. হোয়াট আই হ্যাড বিন ডুইং, আর এই প্রশ্নবোধকটা উঠে যাবে, ফুল স্টপ হয়ে যাবে। আমি কি করছিলাম, অর্থাৎ আগে সাবজেক্ট আসবে, তারপর ভার্বটা যাবে। এখানে খেয়াল করো, এখানে ছিল হোয়াট ওয়্যার ইউ ডুইং, প্রশ্নবোধক ছিল, তাই সাবজেক্টের আগে ভার্ব ছিল। আর এখানে যেহেতু অ্যাসার্টিভ, তাই সাবজেক্টের পরে ভার্ব আসবে। এটা কি সবাই বুঝতে পারছো? এমন কেউ আছো যে বুঝো নাই? এমন কেউ আছো বুঝো নাই? সবাই বুঝছো? আলহামদুলিল্লাহ। তো এখন আমি আই স্যাড আই ওয়াজ ডুইং মাই অ্যাসাইনমেন্ট। এখন প্রশ্নের উত্তরে যদি কেউ কিছু বলে, কি দিতে হয় স্যারের জায়গায় বলো তো? রিপ্লাইড। হ্যাঁ, তাহলে আই রিপ্লাইড দ্যাট। তাহলে আই ওয়াজ ডুইং মাই অ্যাসাইনমেন্ট, আই ওয়াজ ডুইং মাই অ্যাসাইনমেন্ট, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট তাহলে কন্টিনিউয়াস। এটাও কি হবে? I can be. পাস্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। এক্স্যাক্টলি। তাহলে ওয়াজটা হয়ে যাবে কি তখন?
Had had been. been. had been, চমৎকার, তোমরা তো পারতেছো। অবশ্য মাহি আগেই পারে, মাহি কেমনে কেমনে জানি একটু একটু ভুল করে ফেলছে না মাহি, ছোটখাটো। স্যার ওইটা আমার কাছে অনেক কঠিন লাগছিল যেটা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরে পারবা। আচ্ছা, had been doing, I replied that I had been doing my assignment, ঠিক আছে ফাইন। এবং আমরা তৃতীয় লাইনে যাব, ঠিক আছে। তৃতীয় লাইনে কি বলতেছে? তৃতীয় লাইনে বলতেছে you should play in the afternoon, it will keep fit। এটা কিন্তু সেই বলছে, তাহলে আমরা বলতে পারি then he said, হ্যাঁ thenটা আমরা একটু সৌন্দর্যের জন্য বলতে পারি, then he said that। স্যাড না যে যদি অ্যাডভাইস আর দিলে হয় না? অ্যাডভাইসটা হচ্ছে তোমার Side এর ইম্পারেটিভ জায়গায়। সেন্টেন্স হইলে, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স বলো তো? না স্যার, হ্যাঁ, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা এটা দিব। হ্যাঁ, এখানে যদি বলতো প্লে ইন দ্য মর্নিং, সরি প্লে ইন দ্য আফটারনুন, তখন আমরা এরকম দিতাম। তাহলে ইউ শুড বলছে না, তাহলে আমরা ইউ বলতে ইউর জায়গায় কি দিব? I। আই, এক্স্যাক্টলি আই। শুড তো শুডই থাকবে, প্লে ইন দ্য আফটারনুন যা আছে তাই থাকবে। এবার বলছে ইট উইল কিপ ইউ ফিট, এটা তোমাকে ভালো রাখবে, ঠিক আছে। তাহলে ইট উইলটা হয়ে যাবে তখন কি উড। আচ্ছা এখন জোড়া লাগাবো, জোড়া লাগাবো কিভাবে বলবো আমরা? and added that, কি বলবো? and added, এটাই হচ্ছে প্যাসেজ ডাইরেকশনের একটা নতুন জিনিস, যে জোড়া একই জন বারবার একই কথা বললে এখানে and added that দিতে হয়। and added that it will keep you fit বলছে, তাহলে এটা হবে কি হবে? ইট এর জায়গাতে ইটই It would থাকবে। keep me fit. এক্স্যাক্টলি, it would keep me fit। উইলটা কি হয়ে যাবে সবাই বুঝছো তো? উইল হয়ে যাবে উড, একটু আগে আমরা পড়াইলাম তাই না? it would keep me fit, এটা আমাকে ভালো রাখবে। আচ্ছা, তারপরে থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। এখন আমি তাকে বলছি, তাহলে থ্যাংক ইউ থাকলে আমরা ডাইরেক্ট কি বলবো? আই থ্যাঙ্কড হিম দিব না? এটা তোমাদের বলছিলাম, আই থ্যাঙ্কড হিম ফর হিজ অ্যাডভাইস। বুঝছো না বুঝো নাই? এটা এটা কে বুঝো নাই? আই থ্যাঙ্কড হিম ফর হিজ অ্যাডভাইস, এটা আই সেড টু হিম হবে না, বুঝছো সবাই? মাহি, কুলদীপ, সাবরি, জাহিন, কাশফিয়া, আজওয়া, তাকাসুম, লাবিয়া, পুষ্পিতা, ত্রয়ী। বুঝছি স্যার। হ্যাঁ, এমন কেউ আছে বুঝো নাই? এই জায়গাটা সবাই বুঝছো? আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে নর্মাল তরিকাতে এখন তোমাদের রিমিডিয়াল ক্লাসটা নিব না, তোমাদের রিমিডিয়াল ক্লাসটা নিব অন্যরকম ভাবে। এতটুকু তো আমরা বুঝলাম, এখন প্রেজেন্টেশনে কিছুটা হলে তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের আমরা একটা কাজ দিব শুধু রিমিডিয়াল ক্লাসের জন্য, টাস্ক ফর রিমিডিয়াল ক্লাস, টাস্ক ফর রিমিডিয়াল ক্লাস। সেটা হচ্ছে তোমাদের কাজ হচ্ছে যে 2020 সালে তো কোনো পরীক্ষা নেই, 2019 সালের অল বোর্ডস তোমরা নবদূত থেকে ধরো পড়লা, নবদূত থেকে ধরো পড়লা, বা যে কোনো জায়গা থেকে, বা অক্ষরপত্র থেকে পড়তে পারো, সমস্যা নেই, অক্ষরপত্র। তোমাদের কাজ হচ্ছে তাদের আনসারটা আগে দেখবা, তুমি দেখে ওদের আনসার দেখে প্রশ্ন দেখে তুমি উত্তরটা বোঝার চেষ্টা করবা, তুমি বের করবা যে কোন জায়গাটাতে প্রবলেম। তারপর আমাদের নেক্সট ক্লাসে বলবা যে স্যার আমার ওরা এভাবে আনসার দিছে, আমার কাছে মনে হইতেছে এরকম হবে। তো তুমি যে কাজটা করবা, উত্তরের যে জায়গাটাতে প্রবলেম ওই জায়গাটাতে তুমি মার্ক আন্ডারলাইন করে রাখবে, আন্ডারলাইন করে তারপর আমাকে ছবি পাঠিয়ে দিবা হোয়াটসঅ্যাপে। তারপরে আমাকে পাঠিয়ে দিলে আমি সবার সামনে স্ক্রিনে নিয়ে আসবো, তোমাদের নিয়ে আসলে আমি দেখাই দেবো। তুমি বলবা যে স্যার ওরা তো আন্ডারলাইনে এভাবে লিখছে, আমার এই জায়গাটা বুঝি নাই, বা আমি যদি এভাবে লিখতে চাই হবে কিনা। আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার স্যার। আমি ডিসকানেক্ট হয়ে গেছি, আমার একবার বলছেন কি বলছেন? হ্যাঁ, আমি বলছি নেক্সট দিনের কাজ হচ্ছে 2019 সালের সকল ন্যারেশনের গুলো উত্তরগুলো খুঁজ বের করবা, উত্তরে কোনো প্রবলেম থাকলে আন্ডারলাইন করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। তারপরে আমাকে বলবা যে স্যার এই ঝামেলা, আমি নেক্সট ক্লাসে এগুলো তোমাদের সামনে এনে দেখাই দেবো, আন্ডারলাইন করবা উত্তরগুলোতে, ঠিক আছে? নবদূত বলো, পাঞ্জেরি বলো, যেটাই বলো, অক্ষরপত্র, রাইট? ওকে জি স্যার। ওকে, স্যার আনসারটা কি লিখলেই হবে শুধু? আনসারটা আন্ডারলাইন করবা, ওই যে বইয়ের আনসারটা, ঠিক আছে? ওকে ঠিক স্যার। আছে স্যার। ওকে ঠিক আছে, তো আজকে এতটুকু ক্লাস, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম সালাম।